বিবাহ সম্পর্ক হয়েছে আমার, আমি যদি কাউকে বিবাহ করেছি, তাহলে তাকে বিবাহ বিচ্ছেদের জন্য এরকম কোনো প্রক্রিয়া থাকবে না যে আমি বললাম তালাক 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 এবং গ্রহণ করা হলো এবং আমি দ্বিতীয় বিয়ের জন্য আমাকে ইয়ে করা হলো যে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো। এই বিষয়টা সম্পূর্ণরূপে ডিসমিস করা হয়েছে। নির্বাচনের পর বহুবার এসেছেন কাছাড় জেলা বিজেপি অফিসে, কিন্তু আজকে আমরা পেলাম হাইলাকান্দি জেলার নবনির্বাচিত বিধায়ককে, এবং সেই যে বিধায়ক, বলতে পারি আমি বরাক উপত্যকার সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক। দীর্ঘদিন পড়াশোনা করার পর রাজনীতিতে নতুন ময়দানে কিরকম লাগছে না সে কথাগুলো আমরা জানবো, কিন্তু তার আগে একটা কথা আমাদের বলতেই হবে। যে কথাটা হচ্ছে যে আহ আসাম বিশ্ববিদ্যালয়ের পর যে মানসিক দিক দিয়ে হঠাৎ করে রাজনীতিতে যোগাযোগ, পুরো বিষয়টা একটু আমি জানার চেষ্টা করবো। মিলন একটুখানি দুই ধরনের বিষয়, ছাত্র রাজনীতি এবং সক্রিয় রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তার সাথে আমাদের পড়াশোনারও কাজ চলছিল এবং এটা সক্রিয় রাজনীতি। কিন্তু ছাত্র রাজনীতি অনেকটা আমাদেরকে সাহায্য করে। ছাত্র রাজনীতিতে থাকার সময় অনেক অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতাকে এখন ভালোভাবে এনে পজিটিভ কাজে লাগিয়ে সক্রিয় রাজনীতি করার চেষ্টা করছি। যে কথাটা উনি বলতে চাইছেন যে ছাত্র রাজনীতি আর এই রাজনীতি, দুটা রাজনীতির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। রাজনীতি যেটা আছে সেটা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধতা, আর বর্তমান যে রাজনীতি যাচ্ছেন একজন বিধায়ক হিসাবে দলের সাথে সাথে পুরো গ্রামের বা পুরো এলাকা, বিধানসভা এলাকার গরিব দুঃখী সবার সাথে যে দেখা করতে হয়। রাত 12টার সময় যে ফোন আসে উঠে যেতে হয়। আমি অল্প আগে দেখছিলাম একজনের শ্মশানে উনি স্বর্গবাস হয়েছিল, আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ফ্লাডের সময়ও দেখলাম বন্যা হয়েছিল। যে সেই বিষয়টা এখন পারিবারিক দিক দিয়ে কিভাবে মেন্টালি ঠিকঠাক করবে? পরিবার তো আমি বিয়ে করিনি, আমার পরিবার তো সেরকম নেই। আমার পরিবার আমার জনতা, জনতার মধ্যে থাকতে ভালো লাগে। আর মানুষের জন্য কাজ করার অভ্যাস আমার আগে থেকে ছিল। সেই জন্য বিধায়ক হিসাবে মানুষের জন্য কাজ করা বা সেবা করা এটা আমার কাছে নতুন নয়। আগের যেহেতু অভ্যাস ছিল সেই অভ্যাসটাকে শুধু কন্টিনিউ করছি। কোনো রাগ নেই, মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কারণ আমরা মানুষ ট্যাক্স পেয়ারের যে পয়সা দেয় সেই পয়সা সরকারি খাতে জমা হয় এবং সরকার প্রকল্প তৈরি করে, শুধু আমাদের দায়িত্ব থাকে সেই প্রকল্পকে ইমপ্লিমেন্ট বা এক্সিকিউশন করার। এই জিনিসটাই যদি আমরা ভাবতে পারি যে মানুষের পয়সা, মানুষের জন্য নির্মাণ করা প্রকল্প, সেই প্রকল্পকে শুধু লাগু করার দায়িত্ব আমাদের। আমাদের নিজের ঘর থেকে কোনো পয়সা দিচ্ছি না, কোনো ইয়ে দিচ্ছি না। মানুষ শুধু একটা ব্যবস্থা, একটা সুযোগ আমাদেরকে দিয়েছে। সো উই শুড থ্যাঙ্কফুল টু দা পাবলিক এন্ড ভোটার্স। তো এই ছিল ওনার মনের কথা, যেটা আমাদের কাছে তুলে ধরলো। ধন্যবাদ। লিভ ইন রিলেশনের রেজিস্ট্রেশন হবে না তত সময় পর্যন্ত, প্রথম কথা হলো পুলিশ এই বিষয় নিয়ে কথাই বলতে পারবে না। ওয়ান্স রেজিস্ট্রেশন হয়ে গেছে, পুলিশ শুধু অভিভাবকদেরকে বলে দেবে যে আপনাদের বাচ্চা লিভ ইন রিলেশনে আছে। দেয়ার আফটার যখন এই লিভ ইন রিলেশনে ডোমেস্টিক ভায়োলেন্স হবে, তখন পুলিশ নিশ্চিত রূপে এন্টারফেয়ার করবে। কারণ যখন লিভ ইন রিলেশনে থাকবে, একটা মেয়ে যদি বলে যে আমি লিভ ইন রিলেশনে যে যুবকের সাথে আছি সে আমাকে প্রতিদিন মারপিট করে, তখন কি হবে? তখন তো প্রয়োজন যদি পড়ে বেডরুমে ঢুকে অ্যারেস্ট করার, পুলিশ ঢুকবে। কিন্তু পুলিশ ডাইরেক্টলি কোনো ধরনের বেডরুমে এন্টারফেয়ার করবে না। এক্সিস্টিং লজ অনুযায়ী যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেক্ষেত্রে পুলিশ নিশ্চিতভাবে অ্যাকশন নেবে। করতে হয়তো স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু প্রসিডিং যখন শুরু হয়ে যাবে, সাজার ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে আমিও মার্ডার করেছি, তা আমাকে 7 বছরের সাজা দেওয়া হবে। সো দিস ইজ ইকুয়ালিটি বিফোর ল, মানে আমি বিধায়ক হয়েও সাধারণ মানুষের সমানই আমার শাস্তি হবে। কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ লজ এর কথা বলা আছে। ইকুয়াল প্রোটেকশন অফ লজ মানে কি, এক্সিস্টিং যেগুলো লজ আছে, যেমন 6 শিডিউলের মধ্যে যে লজগুলো রয়েছে যেখানে উপজাতিদের, জনজাতিদের বিভিন্ন সুরক্ষার কথা বলা হয়েছে, সেই লজগুলাকেও কিন্তু সমান মর্যাদা দিতে হবে বা সম্মান দিতে হবে। সেই জন্য আর্টিকেল 14-এর কনসেপ্ট 2 যেটা, এই কনসেপ্ট 2 নিজেই বলে দিচ্ছে যে উপজাতি বা জনজাতিদেরকে এই আইন থেকে বাইরে রাখা যায়। এটা সরকার নিজের মতো করে আলাদা করে আছে, সেই ব্যবস্থাকে বন্ধ করার জন্য বলা হচ্ছে যে আমি যদি কোনো একজনের সাথে বিবাহ সম্পর্ক হয়েছে আমার, আমি যদি কাউকে বিবাহ করেছি, তাহলে তাকে বিবাহ বিচ্ছেদের জন্য এরকম কোনো প্রক্রিয়া থাকবে না যে আমি বললাম তালাক 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 এবং গ্রহণ করা হলো এবং আমি দ্বিতীয় বিয়ের জন্য আমাকে ইয়ে করা হলো যে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো। এই বিষয়টা সম্পূর্ণরূপে ডিসমিস করা হয়েছে। এই বিলের মাধ্যমে বলা হয়েছে যে এই বিল আসার পর থেকে সে যে কোনো ধর্মের লোক হোক, সে বিবাহ তার পার্সোনাল ল যেগুলো আছে, মুসলিম পার্সোনাল লতে রয়েছে যে নিকা পদ্ধতি,
আমাদের হিন্দু ইয়েতে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো সব পার্সোনাল লসগুলোতে কোনো ধরনের অ্যাটাক না করে, কোনো ধরনের আক্রমণ না করে, পার্সোনাল লগুলো যার যারির মতোই রয়েছে। পার্সোনাল লগুলোতে মুসলিমরা নিকাহ পদ্ধতিতে মুসলিম সমাজের লোক বিবাহ করবে, হিন্দুরা অগ্নিকে সাক্ষী করে সে বিবাহ করবে, কিন্তু সেই বিবাহ হওয়ার 60 দিনের ভিতরে তাকে রেজিস্টার করতে হবে। মানে গভর্নমেন্টের খাতায় তাকে আসতেই হবে যে আমি নিকাহ করি বা অন্য পদ্ধতিতে বিবাহ করি, কিন্তু গভর্নমেন্টে রেজিস্টার করতে হবে। এবং গভর্নমেন্টে যখন ওয়ান্স সে রেজিস্টার হয়ে গেল বিবাহ পদ্ধতির মাধ্যমে, মানে সরকারি পদ্ধতির মাধ্যমে, তারপর সে যদি আবার ডিভোর্স করতে চায় আরো একবার সরকারি পদ্ধতির মাধ্যমে তাকে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ বলতে হবে, এবং কোর্ট যদি সেই লজিক গুলাতে মনে করে যে বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে, তাহলে বিবাহ বিচ্ছেদ হবে। এবং বিবাহ বিচ্ছেদ চলাকালীন, আইনি প্রক্রিয়া চলাকালীন সময় এখানে এই বিলে কম্পেনসেশনের কথা বলা হয়েছে, যে যে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হবে তাকে কম্পেনসেশন দিতে হবে, এবং কতটুকু কম্পেনসেশন দিতে হবে, কত সময় কম্পেনসেশন দিতে হবে, বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো 1 নম্বর যেটা খণ্ড বা পার্ট 1-এ এই 7টা চ্যাপ্টার রয়েছে। এই 7টা চ্যাপ্টারে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদের পর কম্পেনসেশন কিভাবে থাকবে, এই সব প্রক্রিয়া বলা হয়েছে। বিবাহের জন্য বয়সের সময়সীমা কিভাবে থাকবে, এবং এই গভর্নমেন্ট রুল যেগুলো আজকে বিলের মাধ্যমে লাগু করা হয়েছে, এই রুল যদি কেউ ভায়োলেশন করে তার উপর কি প্রকারের শাস্তি হবে, শাস্তির বিষয়ে বিশদভাবে বলা হয়েছে। আমরা যখন খণ্ড 2-এ যাই, খণ্ড 2-এ এভাবে 7টা চ্যাপ্টার রয়েছে, এবং সেই 7টা চ্যাপ্টারে বিশদভাবে সাকসেশনের কথা বলেছে, মানে উত্তরাধিকারী। আমরা জানি যে হিন্দু সমাজে আজকের দিনে যদি মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ হয়, তাহলে সম্পত্তির যে ভাগাভাগি সেটা ছেলে এবং মেয়ে, ওনার ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি হবে। কিন্তু ইসলামিক সমাজে বা মুসলমান সমাজে তাদের ধর্মীয় পদ্ধতিতে এই ব্যবস্থা রয়েছে যে মেয়েদের জমি বা সম্পত্তির উপর কোনো অধিকার থাকবে না। এই লতে বলা হয়েছে যে মা বা বাবা মারা যাওয়ার পর, মাতৃ বা পিতৃবিয়োগের পর, ছেলের যতটুকু জমির উপর সম্পত্তির উপর অধিকার থাকবে, মেয়েদেরও সমান অধিকার থাকবে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস এখানে সংযোজন করা হয়েছে এবং বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দেখা গেছে যে অনেক সময় যদি স্বামী মারা যান, তাহলে একটা ছেলে মারা গিয়েছে, তার মা এবং বাবা জীবিত, এবং ছেলের অনেক সম্পত্তি রয়েছে, সেই ছেলের সম্পত্তির সম্পূর্ণ সম্পত্তির অধিকার স্ত্রী হয়ে যায়। সেটা হিন্দু রীতিমতে হতে পারে, ইসলামিক রীতিমতে, জৈন, বৌদ্ধ, সবার জন্য এই নিয়মটা প্রায় সমান। এই লতে মানে খণ্ড 2-এ বিভিন্ন চ্যাপ্টারে বলা হয়েছে যে এখন থেকে কোনো স্বামী মানে কোনো ছেলে যখন মারা যাবে এবং মা বা বাবা যদি জীবিত থাকে, তার সম্পত্তির অধিকার তার স্ত্রীর থাকবে, বেশিটাই স্ত্রী পাবে। তার সাথে সাথে একদম ফিক্সড কিছু করে প্রপোর্শন করে দেওয়া হয়েছে, মা এবং বাবাকে কিছুটা সম্পত্তি দিতে হবে। খণ্ড 3 মানে খণ্ড 3-এ যখন আসবো, খণ্ড 3-এ লিভ ইন রিলেশনের কথা বলা হয়েছে, এবং এটা নিয়ে খুব বিতর্ক। আপনারা জানেন যে অনেকে এরকম সমাজের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সরকার লিভ ইন রিলেশনকে আটকানোর বা প্রতিহত করার চেষ্টা করছে। সরকার এই লিভ ইন রিলেশনের বিরোধিতা করছে না, বা আমরা কেউ এর